ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ কিশোর স্যার। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি আরো একটা নতুন টপিক নিয়ে। এটা হলো ব্লগ রাইটিং। দেখো, বর্তমানে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ছাত্রছাত্রীরা খুব চিন্তার মধ্যে আছো, কারণ এই ব্লগ রাইটিংটা হচ্ছে একটা সম্পূর্ণ নতুন ধরনের রাইটিং। এটা কিভাবে লিখবো, কিভাবে লিখতে হয়, এই নিয়ে সমস্ত চিন্তার মধ্যে আছো। সেই জন্য আজকে আমি তোমাদের সামনে সেই ব্লগ রাইটিং এর প্রসেসটাকেই খুব ইজিলি এক্সপ্লেন করে দেখাবো। দেখো, এখানে তোমাদের আছে 5টা নাম্বার। এই 5 নাম্বারের মধ্যে যে কেউ 5-এর মধ্যে 5-এ 5 অথবা 4 তোমরা পেতেই পারো। লেখাটা অতিরিক্ত সহজ, খুবই সোজা, তোমরা দেখতে থাকো, কিছু শিখতে পারবে। দেখো, ব্লগটা কি জিনিস? ব্লগটা হচ্ছে একটা প্রসেস অফ রাইটিং, যেটার মধ্যে দিয়ে পার্সোনাল যে ফিলিং বা তোমার নলেজ, সেই পার্সোনাল নলেজটাকে, তোমার অপিনিয়নটাকে শেয়ার করা যায়। এই অপিনিয়নটাকে শেয়ার করা যাবে, মানে কি মতামত, সেই মতামতটাকে তোমরা শেয়ার করতে পারবে অনলাইনে। তো সেই প্রসেসটাই দেখে নেওয়া যাক, যে এটা কোনো ব্যক্তিও করতে পারে বা কোনো গ্রুপ অফ পিপল তারাও করতে পারে, গ্রুপও করতে পারে, ব্যক্তি করতে পারে, ইন্ডিভিজুয়াল। তা তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এ যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল ব্লগ। সেটা হলো পার্সোনাল ব্লগ। তোমাদেরকে কিন্তু আরো যে অন্যান্য ধরনের ব্লগ আছে, বিজনেস ব্লগ বা অন্যান্য ট্রাভেল ব্লগ, ওই সমস্ত কিছু আমরা যাব না, কারণ আমাদের সিলেবাসে পার্সোনাল ব্লগটা আছে, আমরা পার্সোনাল ব্লগটা লিখবো। দেখো, ব্লগটা লেখার জন্য একটা অনলাইনে যে ব্লগ লেখা হয় সেখানে কিন্তু একটা ফরম্যাট থাকে। চলো আগে সেই ফরম্যাটটা দেখে নিই। সেই ফরম্যাটটা তৈরি করাও কিন্তু খুবই সোজা। আমাদেরকে এইভাবে 3টে দাগ দিয়ে আমরা এই ব্লগের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা তৈরি করতে পারি। দেখো, এখানে থাকে টাইটেল। তারপরে দেখো, পেজটাকে পাল্টানোর জন্য প্রথম পেজে বা দ্বিতীয় পেজে, একটা থেকে অন্য পেজে যাওয়ার জন্য এরকম ধরনের সাইন দেওয়া থাকে। এখানে তোমাদেরকে লিখতে হবে www ডট, যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা দিয়ে .com। এছাড়াও এখানে আমাদেরকে একটা সাইন করতে হবে, এটা। তাহলে এইরকম আমরা দেখতে পাবো কম্পিউটার পেজের মধ্যে থাকে, এবং এখানে 3টে লেখা থাকে। একটা হচ্ছে আর্কাইভ, তারপরে থাকে রিপোর্ট, তারপরে থাকে অ্যাবিউজ। হয়েছে? তারপরে এখানে দাগ দিয়ে আমাদের কিন্তু আরো একটা পোর্শন থাকে, যেখানে আমাদেরকে কপিরাইটের জন্য একটা কথা লিখতে হয়। রাইট অল রিজার্ভ টু দ্য ব্লগার অনলি। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের ফরম্যাট। তাহলে চলো এবার আমরা দেখে নেই ব্লগের পার্টগুলো কি কি আছে। দেখো, ব্লগ লেখার জন্য প্রথমে তোমাকে টাইটেল লিখতে হবে, তারপরে ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপরে হচ্ছে মেন বডি। এবার এই মেন বডির মধ্যে কিন্তু তোমরা বুলেট পয়েন্ট করে দেবে, যে কোন কোন, মানে কোনো একটা টপিকের উপরে যদি তার ব্যাড এফেক্ট থাকে, গুড এফেক্ট থাকে, তাহলে দুটোকেই তোমাদেরকে বুলেট পয়েন্ট করে লিখতে হবে। বা দেখবে কোনো কোনো টপিক থাকবে যেগুলোতে ব্যাড ইফেক্ট নাই, হয়তো গুড ইফেক্টই আছে সব, তাহলে সেইগুলোতে শুধুমাত্র গুড ইফেক্ট লিখবে, দিয়ে তোমরা সেখানে বুলেট পয়েন্ট করে করে লিখবে। তারপরে তোমাদেরকে লিখতে হবে কনক্লুশন। এবার কনক্লুশন লেখার পরে আমাদেরকে লিখতে হবে সিটিএ। সিটিএ এর অর্থ হচ্ছে কল টু অ্যাকশন। এটা সাধারণত আমাদেরকে একটা কোশ্চেন করা হয়। আমরা এখানে যে জিনিসটা লিখছি সেটা সম্বন্ধে আমাদের যে ভিউয়ার, মানে এই ব্লগের যে ভিউয়ার, সেই ভিউয়ারদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করা হয় যে তাদের মতামত কি, তারা কি জিনিসটা ভাবছে। চলো তাহলে দেখা যাক আমরা এবার কিভাবে লিখতে পারি। চলো তাহলে আমরা দেখি যে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার, এইটার উপরে একটা ব্লগ করি বা ব্লগ লিখি। দেখো, এখানে আমি বলেছিলাম প্রথমে দিতে হবে টাইটেল। টাইটেলটা কি হবে? ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার।
টিনেজার, তাহলে এ ব্লেসিং, এটা কি একটা ব্লেসিং অর কার্স? দেখো কার্স, এটা হলো আমার টাইটেল। এবার তোমরা বলবে যে স্যার টাইটেলটা কি বড় হাতের দেবো না ছোট হাতের দেবো না রানিং লেটারে লিখবো? তোমরা যেভাবে লিখবে কোনো অসুবিধা নাই, কারণ যেভাবে সার্চ করবে সেভাবেই তারা পেয়ে যাবে। এরপরে আমরা আসবো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, তাহলে এবার দেখো আমাকে ইন্ট্রোডাকশনে কি লিখতে হচ্ছে? ইন্ট্রোডাকশনে এই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে দু একটা জিনিস লিখতে হবে, দু একটা কথা, বেশি না, আমাদের নাম মাত্র 5টা নাম্বার আছে, সেই নাম্বারের জন্য খুব একটা বেশি লিখবো না, আমাদেরকে ফরম্যাট অনুযায়ী অল্প করে লিখতে হবে। আমাদের ওয়ার্ড লিমিট হচ্ছে 75, মোটামুটি 75টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। দেখো ইন্ট্রোডাকশনটা কি দিতে পারি, যে সোশ্যাল মিডিয়া has become very popular among teenagers. টিনেজার, তাহলে সোশ্যাল মিডিয়াটা টিনেজারদের কাছে অতিরিক্ত জনপ্রিয় হয়ে গেছে। তাহলে ইট হ্যাজ গুড অ্যান্ড ব্যাড এফেক্ট। তাহলে দেখো ইট হ্যাজ, এটার আছে গুড অ্যান্ড ব্যাড এফেক্ট, তাহলে ভালো দিক এবং খারাপ দিক আমাদের দুটোই আছে। তাহলে এইটুকু আমরা ইন্ট্রোডাকশন দিলাম অল্প করে, যে সোশ্যাল মিডিয়াটা কি জিনিস। যদি মোবাইল ফোন সম্বন্ধে দেয় তাহলে মোবাইল ফোনটাকে লিখবা, যে মোবাইল ফোন ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ সায়েন্স, ইট হ্যাজ গুড অ্যান্ড ব্যাড এফেক্ট বোথ। এরপরে আমরা চলে যাব মেন যে বডিটাতে, সেই মেন বডিটাতে। দেখো মেন বডিটাতে আমরা বুলেট পয়েন্ট করব। এখানে দেখো আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট সম্বন্ধে দিয়েছি, তাহলে সোশ্যাল মিডিয়ার গুড ইমপ্যাক্টও আছে, ব্যাড ইমপ্যাক্টও আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে লিখলাম পজিটিভ এফেক্ট, পজিটিভ এফেক্ট। তাহলে পজিটিভ এফেক্ট মানে হচ্ছে তোমার ভালো দিক। তাহলে সোশ্যাল মিডিয়ার ভালো দিক কি? দেখো সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা কিন্তু একে অপরের সঙ্গে খুব সহজে কন্ট্যাক্ট করতে পারি, তাই তো? তাহলে দেখো বলতে পারি টিনেজার ক্যান টক টু আদার ভেরি ইজিলি। একটা পয়েন্ট দিয়ে দিলাম, হয়েছে। 2 নম্বর কি দিতে পারি? দেখো আমরা সোশ্যাল মিডিয়াতে কি করি, বিভিন্ন জনের ট্যালেন্ট শো করি, কেউ গান করছে, কেউ নাচ করছে, কেউ এঁকে সেই জিনিসগুলোকে পাবলিশ করছে, তার মানে কি নিজেদের ট্যালেন্ট প্রকাশ করা হচ্ছে। তাহলে দেখো আমরা বলতেই পারি যে সোশ্যাল মিডিয়া হেল্প আস টু শো আওয়ার হিডেন ট্যালেন্ট, তাই তো? তাহলে দেখো সোশ্যাল মিডিয়া কি করছে, আমাদেরকে আমাদের যে লুকায়িত যে ট্যালেন্ট সেটাকে বের করতে সাহায্য করছে। আমি দুটো দিলাম এখানে পজিটিভ এফেক্ট, আমি এবার দিয়ে দেবো নেগেটিভ এফেক্ট। তাহলে নেগেটিভ এফেক্ট কি হতে পারে? তাহলে নেগেটিভ এফেক্ট কি হতে পারে? নেগেটিভ এফেক্ট হতে পারে যে টিনেজার্সরা অতিরিক্ত বেশি ইনভলভ হয়ে যাচ্ছে, অ্যাডিক্টেড হচ্ছে, এবং তার ফলে অনেক সময় নষ্ট হচ্ছে এবং তারা পড়াশোনার দিক থেকে তাদের ঝোঁক কমে যাচ্ছে। দেখো তাহলে বুলেট পয়েন্ট করে দিলাম এখানে আমি একটা, বুলেট পয়েন্ট করে কি লিখবো, যে teens become addicted to it and waste time। তাহলে তারা টিনেজাররা অতিরিক্ত অ্যাডিক্ট হয়ে যাচ্ছে এবং তারা নিজেদের সময় নষ্ট করে ফেলছে, ঠিক আছে? তাছাড়া ব্যাড এফেক্ট কি দিতে পারি? দেখো দিতে পারি কি, যে আমাদের যে পার্সোনাল মানে প্রাইভেসি আছে, সেই প্রাইভেসিটা যে কোনো সময় সোশ্যাল মিডিয়া থেকে ডিসক্লোজ হয়ে যেতে পারে, তাই তো? এবং তারপরে আর কি হতে পারে, এবং কিন্তু সাইবার ক্রাইম যেগুলো হয়, সেই সাইবার ক্রাইমের জন্য সেগুলো মিসইউজ হতে পারে। তাহলে কি বলতে পারি, দ্য প্রাইভেসি অফ
the user may be disclosed সেই প্রাইভেসি গুলো কিন্তু ডিসক্লোজ হয়ে যেতে পারে। তাহলে আমাদের প্রাইভেসি ডিসক্লোজ হয়ে যেতে পারে। তারপরে উই মে ফল প্রে টু সাইবার ক্রাইম। তাহলে আমরা কিন্তু ওই সাইবার ক্রাইমের শিকার হয়ে যেতে পারি। তাহলে দেখো এইরকম ভাবে আমাদেরকে গুড এফেক্টও দিতে হবে, পজিটিভ এফেক্ট, এবং আমাদেরকে নেগেটিভ এফেক্টও দিতে হবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব, তারপরে আমাদেরকে কিন্তু এবার দিতে হবে কনক্লুশন। তাহলে কনক্লুশনে কি আসবো, আমরা যে জিনিসটা লিখলাম সেই জিনিসটারই কিন্তু আমাদেরকে কনক্লুশন দিতে হবে। কি দিব, যে সোশ্যাল মিডিয়ার কিন্তু ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে। তাহলে সোশ্যাল মিডিয়া হ্যাজ বোথ গুড অ্যান্ড ব্যাড এফেক্ট। ঠিক আছে, তাহলে সোশ্যাল মিডিয়ার ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে। এবার কি করতে হবে, উই শুড ইউজ, আমাদেরকে ব্যবহার করতে হবে ইট মানে এটাকে ওয়াইজলি, জ্ঞানীর মতো, বিজ্ঞের মতো ব্যবহার করতে হবে। আমাদেরকে শুধুমাত্র ভালো দিকটাই নিতে হবে। ঠিক আছে, তাহলে এটাই আমার কনক্লুশনে চলে গেল। এর পরবর্তীতে চলে আসবো কল টু অ্যাকশন। তাহলে CTA, যেটাকে বলা হচ্ছে কল টু অ্যাকশন। ঠিক আছে, এবার কল টু অ্যাকশন আমরা কি করব, কল টু অ্যাকশনটা আমরা চেষ্টা করব সবসময় একটা কোশ্চেন দিয়ে শেষ করার। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে একটা কোশ্চেন করে দিতে পারি, ডু ইউ থিংক সোশ্যাল মিডিয়া গুড অর ব্যাড? তুমি কি মনে করো সোশ্যাল মিডিয়াটা ভালো অথবা খারাপ? তাহলে কমেন্ট অন ইট। ঠিক আছে, এটা দেখো কত সুন্দর, কত সহজে লেখা হয়ে গেল। এবার যদি আমাদেরকে অন্য কোনো কিছু সম্বন্ধে লিখতে দেয়, আমরা সহজে লিখতে পারবো, এই ফরম্যাটেই লিখবো, এইভাবেই লিখবো, কোনো রকম চিন্তা নাই। এই ফরম্যাটে লিখতে পারলে পরে তোমরা যদি 2-1টা করে পয়েন্ট দিয়ে লেখো তাও কিন্তু 4 নাম্বার পেয়ে যাবে, কোনো চিন্তা নাই, এবং এটা লেখা খুবই সহজ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং লাইক, কমেন্ট সমস্ত কিছু করবে। এবং তোমাদের যদি কিছু দরকার থাকে তারপর সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তারপরের দিন সেটাকে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।